আভা কই, ও কি ঘুমাচ্ছে না অসুস্থ কি জানি। আচ্ছা তাইলে আমরা শুরু করে দিই। ও আসুক আস্তে আস্তে। তো প্রথম কথা হলো আমরা আজকে যেটা পড়বো সেটার নাম হলো ইংলিশ সেকেন্ড পেপার, বুঝছো? ইংলিশ সেকেন্ড পেপারের আমি আহ, অনেক গ্রামার তো পড়াইছি ইংলিশ সেকেন্ড পেপারের। ছোটখাটো কয়েকটা জিনিস হয়তো বা আনাচে কানাচে থেকে যাইতে পারে, অথবা আবার রিকল করতে হইতে পারে, সেইগুলা আজকে শুধুমাত্র তোমার বেসিক গ্রামার হবে। অ্যান্ড আজকে যে গ্রামারটা সেটা খুবই মনোযোগ দিয়ে শুনবা। এখানে আমরা প্র্যাকটিস কম করব বাট মূল কাহিনীটা জানবো, বুঝছো? প্র্যাকটিস করার জন্য অন্য একটা ক্লাসে আমরা একদম অনেক বেশি প্র্যাকটিস করব, কিন্তু আজকে আমরা প্র্যাকটিসের চাইতে কম নিয়মগুলো জানবো যে কিভাবে কাজ করে, এবং ওইটা ভেঙে ভেঙে বাংলায় বলার চেষ্টা করব। ঠিক আছে? আর দেন তোমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো। আজকে আমাদের প্র্যাকটিস একটু কম থাকবে, বাট আজকে আমাদের বোঝার পরিমাণটা একটু বেশি থাকবে। তো একদম আহ তোমরা সবাই আনমিউট করো এবং আমার সাথে সাথে আমার কথার উত্তর দিবা। স্নিগ্ধা, আছো তুমি? স্নিগ্ধা? অত স্নিগ্ধা নাই? আছে তো। কথা বলেন না কেন? ও জানে। আচ্ছা, তো আজকে আমরা যেই কাজটা করব সেটা হলো আমাদের পরীক্ষা সিলেবাসে কি কি আছে আমরা একটু দেখবো, যে আমাদের গ্রামার গ্রামার অপশনটুকু থেকে আমাদের রিটেন পার্ট না, বুঝছো? আমাদের রিটেন পার্ট না, আমাদের মূলত যে গ্রামার পার্ট, বুঝছো? গ্রামার পার্ট থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসার পসিবিলিটি একটু আছে, মানে কোন কোন টপিকগুলো আমাদের গ্রামারে মূলত আমরা পড়াশোনা করে থাকি সেগুলো দেখবো। আমাদের প্রিপোজিশন, দেখো প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রিপোজিশনের জন্য আমার একটা মাত্র কথা হলো যে বাবা পড়তে হবে। প্রিপোজিশন না পড়ে, প্রিপোজিশন না পড়ে কোনো রুলস দিয়ে যে আমার 100 প্রিপোজিশন কারেক্ট হবে, এটা কোনো টিচার তোমার বলতে পারবে না, বুঝছো? প্রিপোজিশন কারেক্ট করতে গেলে মানে রুলস পড়ে কারেক্ট হবে, যে দুই তিনটে চার পাঁচটা হবে, সুন্দর লাগে দেখতে এরকম হবে চার পাঁচটা, আহ, পাঁচ ছয়টা, কিন্তু সবগুলা যদি পারতে হয় তাহলে 100% ক্ষেত্রে তোমার কিন্তু প্রিপোজিশনগুলো পড়তে হবে। কোন ওয়ার্ডের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হয় এইটা তোমাকে অবশ্যই পড়তে হবে, বুঝছো? তো বইতে অনেক প্রিপোজিশনের সাজেশন দেওয়া থাকে, ওর বাইরে থেকে কিছু আসে না, কিন্তু ওইটা হিউজ পরিমাণে থাকে। দেন কোনো উপায় নাই, পড়তে হবে। দেন স্পেশাল ফ্রেজ, এই যে ফ্রেজের যে ব্যাপারটা, তোমাকে আমরা যে সিলেবাসটা পাইছি ওই সিলেবাসে স্পেশাল কয়েকটা। ফ্রেজটা আবার কি? হ্যাঁ, স্পেশাল ফ্রেজটা কি? স্পেশাল ফ্রেজটা হইলো তোমাকে উইথ ক্লুজ, উইথ ক্লুজ বোঝো? তোমার উপরে কিছু ক্লুজ দেওয়া থাকবে বা উপরে কিছু হ্যাঁ। তোমার ক্লুজ দেওয়া থাকবে, যে ক্লুজ দেখে দেখে তোমার ভেতরে গ্যাপ ফিল আপ করতে হবে। এখন হুম। স্পেশাল ফ্রেজ হচ্ছে ওই যে ক্লুজগুলো থাকবে, ক্লুজগুলো প্রত্যেকটা ফ্রেজ আকারে থাকবে, ওয়ার্ড আকারে থাকবে না, প্রত্যেকটা ফ্রেজ আকারে থাকবে। এখন ফ্রেজ হ্যাঁ। জিনিসটা কি? এখন ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ, বুঝছো? ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ, শব্দ একগুচ্ছ শব্দ যার মধ্যে তোমার কোনো সাবজেক্ট বা ভার্ব থাকে না, সেটা নর্মালি আমরা ফ্রেজ বলে চালাই দিতে পারি, বুঝছো? ফ্রেজ মূল মোটামুটি একগুচ্ছ শব্দ। এখন আমার কথা হচ্ছে যে ওই যে তোমার অপশনগুলো থাকবে, অপশনগুলোতে একগুচ্ছ শব্দ থাকবে, নট কোনো ওয়ানলি ওয়ান ওয়ার্ড, বুঝছো? এখানে অনেকগুলা শব্দ দিয়ে একটা বাক্য টাইপের তোমার দেখে মনে হবে যে একটা বাক্যের মতন আছে বা একটা ক্লজের মতন আছে, তোমার দেখে মনে হইতে পারে, বাট ওইগুলা ফ্রেজ থাকবে। দেন ওই ফ্রেজগুলা তোমার একটা ফিল ইন দ্য গ্যাপসে তোমার বসাইতে হবে, দেন বসায় একটা অর্থপূর্ণ সেন্টেন্স বা একটা অর্থপূর্ণ বাক্য বানাইতে হবে। এই যে গ্রামার আইটেম, হ্যাঁ, এইটাকে নর্মালি বলা হয় স্পেশাল ফ্রেজ। বলো। বলছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে না হ্যাজ বসে? হ্যাজ বসে না? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দেখো সিঙ্গুলার যে কোনো জায়গায় তুমি হ্যাজ বসাইতে পারো, বুঝছো? সিঙ্গুলার যে কোনো জায়গায় তুমি হ্যাজ বসাইতে পারো, কিন্তু এখানে একটা ব্যাপার থেকে যায় যে আই সিঙ্গুলার হইলেও আয়ের পরে সবসময় হ্যাভ বসে, বাট হি, হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমরা হ্যাজ বসাইতে পারি। বলো। তোমার কি ক্লিয়ার নাকি আর কিছু বলতে হবে এই ব্যাপারে? না, বুঝিছি। আচ্ছা,
এখন কথা হলো যে এরপরে আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়বো, তার মানে একটা বাক্য পুরোপুরি কমপ্লিট করা থাকবে না, একটা বাক্য ফুলফিল করা থাকবে না, দেন ওই বাক্যটাকে তোমাকে টেনে নিয়ে ফুলফিল করতে হবে। এই যে স্পেশাল ফ্রেজ অ্যান্ড ক্লজ, এইটা তুমি যদি খুব মন দিয়ে পড়ো, মানে এই দুইটারে মার্চ করে পড়া যায়। আজকে আমরা দুইটারে মার্চ করে আচ্ছা, পড়া শিখবো। সেন্টেন্স আমি আপনাকে পরে বলবানি, ওটা বলবেন তো সঠিক আছে কিনা, হ্যাঁ, ক্লাস আচ্ছা, ঠিক শেষে। ঠিক আছে। এই দুইটাকে আমরা মার্চ করে পড়তে পারি, এই যে স্পেশাল ফ্রেজ অ্যান্ড কমপ্লিটিং সেন্টেন্স, বুঝছো, এই দুইটাকে আমরা মার্চ করে একসাথে পড়তে পারি। এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস এমন একটা গ্রামার যা তোমরা একদম বাচ্চাকাল থেকে শিখে আসছো কিন্তু এখনো পারো না। তো এই রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু এবারও তোমাদের আছে, কিন্তু তোমাদের জন্য সুখবর, ইন্টারের রাইট ফর্ম অফ ভার্বস আমার মনে হয় এসএসসি এর থেকে সহজ। আচ্ছা, এর পরবর্তীতে নেটিভ স্টাইল, মানে যেটাকে আমরা ন্যারেশন বলতে পারি, বুঝছো। এরপরে আমরা মডিফায়ার, মডিফায়ার নিয়ে বিস্তারিত ক্লাস আছে, প্রিপোজিশন নিয়ে বিস্তারিত ক্লাস আছে, কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে বিস্তারিত ক্লাস আছে, রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে বিস্তারিত ক্লাস আছে। শুধু বিস্তারিত ক্লাস নেই, কি কি নিয়ে, স্পেশাল ফ্রেজ নিয়ে আর নেটিভ স্টাইল নিয়ে। এই দুইটা জিনিস নিয়ে আমাদের কিন্তু তোমার লং ক্লাস নাই। তবে বাকি যে জিনিসগুলো আছে এইগুলা নিয়ে আমাদের কিন্তু স্পেশাল আলাদা করে ক্লাস নেওয়া আছে। অ্যান্ড সেন্টেন্স কানেক্টর কোন জিনিস, যেই ওয়ার্ডগুলা তোমার কোনো সেন্টেন্সের দুইটা খণ্ড থাকে, মনে করো একটা সেন্টেন্সে দুইটা সেন্টেন্স আছে, তো দুইটা সেন্টেন্সের মাঝখানে তোমার সম্পর্ক স্থাপন করার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় তাকে আমরা নর্মালি বলতে পারি সেন্টেন্স কানেক্টর। তো কানেক্টরের কাজ কি, কানেক্ট করা। ও কি করে, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে। তো দুইটা সেন্টেন্সকে কিভাবে কানেক্ট করবে, একটা ওয়ার্ড দিয়ে কানেক্ট করবে, যে ওয়ার্ডগুলো দিয়ে কানেক্ট করবে সেটা হলো কানেক্টর, বুঝছো। তো এই যে সেন্টেন্স কানেক্টর সম্পর্কেও আমরা আজকে জানবো, বাট সেন্টেন্স কানেক্টর সম্পর্কেও কিন্তু আমি তোমাকে এর আগে পড়ায় আসছি। এরপরে আমরা সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে জানবো, যে সিনোনিম অ্যান্টোনিম আমি তোমাদেরকে লং ক্লাসে পড়াই নাই, বুঝছো। বাট সিনোনিম অ্যান্টোনিম আসলে লং ক্লাসে পড়ানোর মতন কিছু নাও, বুঝছো, এটা একেবারে নিজের পড়ার বিষয়। অ্যান্ড পাঞ্চুয়েশনের যে ব্যাপারটা, পাঞ্চুয়েশনের ব্যাপারটা মনে হয় আমি কোনো ক্লাসে পড়াইছিলাম কিনা, আমার মনে পড়ে যে আমি পড়াইছি সম্ভবত, আমি আবারও আজকে দেখবো। অ্যান্ড রিটেন সাইড আজকে না, বুঝছো, আজকে রিটেন সাইড পড়াবো না, রিটেন সাইড অন্য কোনো একদিন আমি তোমাদেরকে পড়াই দিব। আচ্ছা, তো আসো আমরা আস্তে আস্তে গ্রামারে যাই। প্রথমে এক নম্বর যে গ্রামার, সেই গ্রামারের নাম হচ্ছে প্রিপোজিশন, বুঝছো। এই প্রিপোজিশন গ্যাপ ফিল অ্যাক্টিভস উইথ ক্লুজ, বুঝছো, উইথ ক্লুজ প্রিপোজিশন রুলস। আচ্ছা, এবার তোমাদের যদি আমি সামনের দিকে যাই তাহলে প্রিপোজিশনের যে ব্যাপারটা, তো প্রিপোজিশনের উইদাউট ভাড়া লেখা ওখানে, হ্যাঁ আপনি একটু উপরে যান স্লাইডে, হ্যাঁ উইদাউট ক্লোজ না। হ্যাঁ উইদাউট ক্লুজ, হ্যাঁ উইদাউট ক্লুজ। আচ্ছা, তো এখন কথা হলো প্রিপোজিশন, বুঝছো। তো এখন কথা হলো যে আমাদের প্রিপোজিশনের যে নিয়মাবলী, এই নিয়মাবলীগুলো নিয়ে আমাদেরকে একটু একটু করে আলোচনা করতে হবে। মানে প্রধান যে প্রিপোজিশনগুলো আমরা দেখে থাকি আর কি, অ্যাট 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 কখন ইউজ করতে হয় আমি তোমাকে বলি। কোনো নির্দিষ্ট সময়ের আগে আমরা সবসময় অ্যাট ইউজ করি। তোমার বাক্যে যদি বোঝায় যে কোনো নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করছে, বুঝছো, সেই ক্ষেত্রে তুমি অ্যাট বসাবা। যেমন at 7 AM বা at 9 PM, বুঝছো, at 12 AM, মানে কোনো নির্দিষ্ট সময়কে যদি ইন্ডিকেট করে, কোনো নির্দিষ্ট সময়কে যদি ইন্ডিকেট করে, কোনো নির্দিষ্ট সময়কে যদি ইন্ডিকেট করে, সেই ক্ষেত্রে তুমি অ্যাট ইউজ করতে পারো। এরপরে আমি যদি বলি যে কোনো ছোট জায়গার আগে, আমি যদি বলি যে আহ, বাংলাদেশ ইজ এ বিগ কান্ট্রি, বুঝছো, বাংলাদেশ তো একটা বড় দেশ, তাই না, মানে কিন্তু পৃথিবী ওয়াইড বাংলাদেশ কিন্তু একটা ছোট দেশ। আচ্ছা, হইলো, এই জিনিসটা ইম্পর্টেন্ট কিছু না। এখন বাংলাদেশের মধ্যে খুব ছোট একটা জায়গার নাম ধরো যশোর, তাইলে আমি যশোরটাও যদি একটা বড় সিটি হিসেবে আমি ধরি, তাহলে খালদা রোড তার চাইতেও ছোট। তো যশোর এবং খালদা রোডকে যদি তোমার একসাথে পাশাপাশি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে যশোর যেহেতু খালদা রোডের চাইতে বড়, তাইলে তুমি যশোরকে ইন এবং খালদা রোডকে অ্যাড দিতে পারো। তার মানে আমি যদি বলি যে ছোট জায়গা, যেই জায়গাটা ছোট, তার আগে আমরা অ্যাড বসাই, আর বড় জায়গার আগে সচরাচর ইন বসে। তাহলে ছোট জায়গার আগে কি বসে, অ্যাড বসে, আর বড় জায়গার আগে সচরাচর ইন বসে। আচ্ছা, গেল। যেমন আমি যদি কোনো মাস, বছর, আহ
মাস বছর বা বড় একটা সময়, বুঝছো, ছোট সময় বা নির্দিষ্ট সময়ের আগে তো আমি অ্যাড বসালাম, কিন্তু একটা মাস বা বছর বা অনেক লং একটা টাইম, বুঝছো, আমাদের মনে করো যে 1 বছর দেখা হয় না, তো এই যে একটা লং টাইম, তো এই যে এরকম একটা বড় সময়ের আগে আমরা ইন ইউজ করব। যেমন আমরা বলতে পারি ইন জুলাই, বুঝছো, জুলাই, জুলাই, বুঝছো, ইন 2024। তো এই যে একটা নির্দিষ্ট একটা বছর, নির্দিষ্ট একটা মাস, একটা বড় সময়, তার আগে আমরা সবসময় ইন ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে ওয়ান, ওয়ান ইউজ হয় মোটামুটি দিন বা তারিখের আগে, বুঝছো। তো যেমন দিন বা তারিখ, যেমন আমি তোমাকে বলতে পারি যে ওয়ান সানডে, ওয়ান মন্ডে, বুঝছো, 125 জানুয়ারি, বুঝছো, এরকম যেই ইয়াটা, এরকম যেই ডেট অথবা এরকম যেই তোমার হচ্ছে ডে বা ডেট, তার আগে নর্মালি আমরা ওয়ান ইউজ করতে পারি। এবার আমি যদি বলি যে কোনো কিছু যদি কোনো কিছু নিচে থাকে বাট স্পর্শ করে না থাকে, মনে করো যে টেবিলের তলায় একটা কুত্তা বসে আছে, বুঝছো, তো টেবিলের তলায় কুত্তা বসে আছে, তো এটা টেবিলে স্পর্শ করে নাই, ও এমনিই নিচে বসে আছে, তো এইটারে আমরা বলতে পারি যে আন্ডার দ্য টেবিল, বুঝছো। এই তো গেল আমাদের মূল প্রধান যে কথাবার্তাগুলো। এবার এই যে এই জিনিসগুলা কিন্তু তোমার অবশ্যই প্রয়োজন, বুঝছো, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলা এসেনশিয়াল একেবারে তোমার জন্য। যে অ্যাভয়েড বাই মানে কি, মেনে চলা। এরপর যদি বলি, এরপরে এই যে তোমার অ্যাডিক্টেড টু, মানে এই যে প্রত্যেকটা ওয়ার্ড, এই ওয়ার্ডের পরে আমরা কোন কোন প্রিপোজিশন ইউজ করলে তার অর্থ কি হয়, এটা কিন্তু অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। ফেইথফুলের পরে কি হয়, ফেইথফুল টু, দেখো ফেইথফুলের পরে কি হয়, ফেইথফুল টু। তো এখন এরপরে অ্যাডিক্টেড এর পরে কি হয়, অ্যাডিক্টেড টু। তো অ্যাডিক্টেড টু মানে হলো আসক্ত বা খারাপ কাজে আসক্ত থাকা। অ্যাসিউম টু মানে হলো অভ্যস্ত। এরপরে এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো কিন্তু পড়তে হবে, অ্যান্ড এই ব্যাপারগুলো কিন্তু রুলস এর ব্যাপার না, এইগুলা অর্থ জানার ব্যাপার। তো অর্থ জানতে গেলে তোমাকে পড়তে হবে, তুমি যদি না পড়ো তুমি জীবনেও অর্থ জানতে পারবা না। তো এই হচ্ছে প্রিপোজিশন। এক কথাই কথা হলো যে একেবারে পুরো রিকল করার মতন তোমাদের সামনেও সময় নেই, আমার অনেক কিছু কাভার করতে হবে। তো প্রিপোজিশনে যদি অনেক বেশি প্রবলেম ফেস করো যে একেবারে কিছু বুঝছো না, তো প্রিপোজিশনের একটা ডিটেইল ক্লাস আছে যেখানে আমি ছবি দেখাই দেখাই সবকিছু বুঝাইছি, তো ওই ক্লাসটা একবার দেখতে হবে, তাইলে তুমি প্রিপোজিশনের এ টু জেড সব বুঝে ফেলবা, আশা করি, বুঝছো। তো এখন এই যে প্র্যাকটিস প্রবলেম, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এই যে আমরা এই প্র্যাকটিস গুলো করে ফেলবো, দেন আমাদের হয়ে যাবে। এবার আমি যদি স্পেশাল ফ্রেজ নিয়ে একটু কথা বলি, তাইলে স্পেশাল ফ্রেজ জিনিসটা কি আসলে। আচ্ছা, প্রথম কথা হলো ফ্রেজ কাকে বলে সেটা নিয়ে একটু আমি প্রথমে কিন্তু কিছু তোমাকে বলছিলাম যে ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ, বুঝছো। তো এখন এই যে আমাদের স্পেশাল ফ্রেজ, এটা মূলত কেমন থাকবে, তোমাকে একটা বাক্যে একটা গ্যাপ দেওয়া থাকবে, এই গ্যাপের মধ্যে তোমার একটা ফ্রেজ বসায় তোমার মনের ভাবকে ফুলফিল করতে হবে, বা তোমার সেন্টেন্সটাকে বা বাক্যটাকে তোমার সম্পূর্ণ করতে হবে। তো এখন যদি তোমার এই গ্যাপের মধ্যে যে কোনো একটা শব্দ বসায় বা একটা ফ্রেজ বসায় তোমার মনের ভাব পূর্ণ করতে হয়, তাইলে ওই বাক্য সম্পর্কে তোমার পড়ে আগে বুঝে নিতে হবে যে ওই বাক্যটা দিয়ে তোমার আসলে কি বুঝাতে চাইছে। তুমি যদি ওই বাক্য দিয়ে কি বুঝাতে চাইছে ওই জিনিসটা বুঝতে না পারো, সেক্ষেত্রে তুমি কখনোই কিন্তু ওই বাক্যে কোন ফ্রেজটা বসাবা সেটা বুঝতে পারবা না, বুঝছো। তো এখন এইটা হচ্ছে তোমার আহ তোমার এই জিনিসটা কয়েকটা ফ্রেজ থাকতে পারো, যেমন তোমার হচ্ছে হ্যাভ টু, উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, এইগুলা কিন্তু পরীক্ষাতে তোমাকে দিয়ে দেয়। এই, বুঝতে কি অসুবিধা হচ্ছে তোমাদের? বুঝলাম না তো কিছু। কোনটা? কি বললেন এতক্ষণ? স্পেশাল ফ্রেজ। হ্যাঁ। স্পেশাল ফ্রেজ এখনো কিছু বোঝো নাই, তাই না? না। এখনো তো আমি বোঝানো শুরুই করি নাই। তো তোমরা কি এতটুকু বুঝছো যে একটা তোমার হচ্ছে গ্যাপ থাকবে, ফিল ইন দা গ্যাপ, তার মধ্যে কিছু ফ্রেজ বসাইতে হবে, এতটুকুই বুঝছো? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, ফ্রেজ মানে কি আসলে সেটা কি বুঝছো? ফ্রেজ মানে কি সেটা কি বুঝছো? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, এই স্নিগ্ধা আছো না? স্নিগ্ধা, এই স্নিগ্ধা,
স্নিগ্ধা, এই স্নিগ্ধা কি আছে অথই? আছে, তোর মাইক্রোফোন অন করা। তাহলে কেন কথা শোনা যাচ্ছে না? I can take one selfie with you. Oh, can I take one selfie with you? Can I take one selfie with you? সেন্টেন্সটা কি রাইট? এটা দিছো তুমি? হ্যাঁ, ওটা কোয়েশ্চেন করছে, বুঝছেন? ওই কারণে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে গেছি। বুঝতে পারিছি। তো সমস্যা কি এটা নিয়ে? মানে তুমি কি মানুষের ইংলিশে ভুল ধরে বেড়াও, হ্যাঁ? কেউ ইংলিশ বললেই তুমি বলো যে ভুল ভুল ধরে বেড়াও, তাই না? কেন? কেউ এটা বলছে তোমারে? না, আমি নিজেই ভাবছিলাম। আমি ইংলিশ পারি যে মানুষের ভুল ধরবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা সামনের দিকে আগাই। সেটা হলো স্পেশাল ফ্রেজের যে ব্যাপারটা। দেখো, তোমাকে অপশনের মধ্যে কি কি দিয়ে দেবে সেটা আগে বলি। অপশনের মধ্যে তোমাকে দিয়ে দেবে হলো ওয়াজ বর্ন, মানে মানে বিষয়টা হচ্ছে যে একটা বললেন না তো বাক্য। যে ঠিক হ্যাঁ, হয়েছে কিনা। কি বলছো? বললেন না তো ঠিক, বললেন না তো ঠিক হয়েছে কিনা সেন্টেন্সটা। পড়ায়নি, টেনে টেনে বিস্তারিত কথা বলছে। আচ্ছা, তো এখন স্পেশাল ফ্রেজ, স্পেশাল ফ্রেজে তোমার অপশানে কি কি থাকতে পারে দেখো। উপরে যে ঘরগুলা থাকবে বা উপরে যে ছক থাকবে, ওই ছকে তোমার কয়েকটা অপশান থাকবে। সেই অপশানে ওয়াজ বর্ন থাকতে পারে, এরপরে হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে, উড দেদার দেন থাকতে পারে, হ্যাড বেটার থাকতে পারে। এখন আরো কিছু জিনিস থাকতে পারে, বাট তুমি এগুলা কোন গ্যাপে ইউজ করবে সেটা তোমাকে জানতে হবে। তার জন্যই কিন্তু এইগুলো আমরা শিখতে আসছি। তো এখন ওয়াজ বর্ন কখন ইউজ করবা? যখন কারো জন্মগ্রহণ করা বোঝাবে, বুঝছো, বা কারো জন্ম সাল বা স্থানের যদি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে তুমি ওয়াজ বর্নটা ওই গ্যাপে ইউজ করবা। যেমন এখানে এমন থাকবে যে কাজী নজরুল ইসলাম, এই যে এইখানটাকে এরকম তোমার গ্যাপ দেওয়া থাকবে। তো ইন 1899, তো এখানে তুমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে কাজী নজরুল ইসলামের জন্ম নিয়ে কিছু তোমাকে বলতে বলেছে। দেন তুমি কি বলবা? যে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899। তো এটা গেল ব্যাপার স্যাপার। এবার আমি যদি বলি হ্যাভ টু বা হ্যাজ টু। দেখো, হ্যাভ টু বা হ্যাজ টু কখন ব্যবহার করতে হয়? হ্যাভ টু বা হ্যাজ টু একেবারে বাধ্যবাধকতা বুঝাইতে হ্যাভ টু অথবা হ্যাজ টু আমরা ইউজ করি। একেবারে বাধ্যবাধকতা বুঝাইতে, বুঝছো, মানে যেটা করতেই হবে। যেমন ইউ হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, তোমার আজকের মধ্যেই কাজটা শেষ করতে হবে। তার মানে এই জায়গাটা একটা গ্যাপ দেওয়া থাকতো যে আই ড্যাশ, আই ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, আমাকে অবশ্যই অবশ্যই কাজটা আজকের মধ্যে শেষ করতে হবে। তাহলে আমি কি লিখবো? আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, বুঝছো? তাইলে কোনো কিছু যদি তোমার আবশ্যকতা বুঝাই, মানে আজকের মধ্যে ওইটা কমপ্লিট করতে হবে, দেন তুমি সেখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করতে পারো। এবার উড রেদার, এই উড রেদার কখন ইউজ করতে হয় আমি তোমাকে বলি। যদি দুইটা কাজের মধ্যে তোমার কোনটা বেশি তুমি প্রেফার করো, দুইটা কাজ মনে করো, দুইটা কাজ কি কি? যেমন মনে করো যে আমি আমি ভিক্ষা করার চাইতে মরে যাইতে বেশি পছন্দ করব। মানে আমি মরে যাব তবুও ভিক্ষা করব না। তাইলে এখানে দেখো, এখানে কি লেখা আছে? আই উড রেদার ডাই দ্যান বিগ, মানে আমি ভিক্ষা করে খাওয়ার চাইতে মরে যাব। বুঝছো, আমি ভিক্ষা করে খাওয়ার চাইতে বরং আমি মরে যাব। বুঝছো? তো এখন দুইটা জিনিসের মধ্যে তুমি যদি একটা অধিক পছন্দ করো এমন যদি বুঝাইতে চাও, তাইলে উড রেদার দেন তুমি ইউজ করবা। তাইলে এই রকম তোমার গ্যাপ থাকবে দুইটা। তাইলে তোমাকে একটা ফাঁকিবাজি ট্রিক শিখাই দিই। যদি যদি তোমার
ফ্রেজ অ্যান্ড ক্লজের মধ্যে এই যে আমাদের যেই স্পেশাল ফ্রেজে যদি দুইটা গ্যাপ থাকে, তো তুমি দুইটা গ্যাপ আছে, তো তুমি উপরের দিকে তাকাবা যে আমার দুইটা অপশন আছে কোনটাই, এই যে উড রেদার দ্যান, তাইলে আমি চোখ বন্ধ করে উড রেদার দ্যান ইউজ করতে পারি, বিকজ উড রেদার দ্যানে তো আমার দুইটা এলিমেন্ট আছে আর নিচে তো আমার দুইটা গ্যাপ আছে, তাইলে কোনো কিছু বুঝতে না পারলেও আমি এটা এখানে কিন্তু পারফেক্টলি সেট করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যদি হ্যাড বেটার নিয়ে কথা বলি, তাইলে কাউকে যদি তুমি খুব উত্তম পরামর্শ দিতে চাও যে এর সাথে প্রেম করিস না, এরকম যদি উত্তর পরামর্শ বা উত্তম পরামর্শ তুমি যদি দিতে চাও, তাইলে তোমার হ্যাড বেটার ইউজ করতে হবে। তাইলে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও, তোমাকে এখনই এই স্থানটা ছেড়ে দেওয়া উচিত, বুঝছো? ইউ হ্যাড বেটার মানে এই যে তোমাকে যদি বলি যে হ্যাড বেটার আমি কেটে দিলাম, তাইলে এই যে তুমি কাউকে একটা উত্তম পরামর্শ দিচ্ছ, তো এই যে উত্তম পরামর্শ দেওয়ার জন্য তোমার হ্যাড বেটারটা ইউজ করতে হবে, বুঝছো? হ্যাড বেটার ইউজ আমরা কখন করি? কোনো উত্তম পরামর্শ কাউকে দেওয়ার জন্য আমরা হ্যাড বেটার কিন্তু ইউজ করি। আচ্ছা, এরপরে আমরা যদি বলি লেট অ্যালোন, তো লেট অ্যালোন মানে কি? চিন্তাই করা যায় না এমন কিছু, মানে একেবারে এমন একটা জিনিস যা তুমি কখনো চিন্তাই করতে পারবা না। হি ক্যান নট ওয়াক এ মাইল, লেট অ্যানোল 10, মানে সে 1 মাইলই হাঁটতে পারে না, আবার সে নাকি 10 মাইল হাঁটবে। তার মানে এমন একটা জিনিস যা প্রথমের ঘটনার সাথে একেবারে সাংঘর্ষিক, মানে সে একটাই খাইতে পারে না, সে নাকি 10টা কাবাব খাবে, মানে এই যে ব্যাপারগুলা, বুঝছো? তো একটাই সে চিন্তাই করা যায় না, সে একটাই যথেষ্ট পারে না, বাট সে আরো 10-15টা করার চেষ্টা করছে। তো এই যে এই ব্যাপারটা, সেটার আগে আমরা অবশ্যই সবসময় লেট অ্যালোন ইউজ করতে পারি, বুঝছো? আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ কখন আমরা ইউজ করি? একটি কাজ হওয়ার সাথে সাথে আরেকটি কাজ যদি হয়, যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং উই লিফট, মানে একটা কাজ হচ্ছে, দেখো যখনই বেল বাজলো তখনই আমরা চলে গেলাম, মানে এই যে আমরা এই স্থানটা ছেড়ে দিলাম, মানে আমি তোমাকে যদি খুব সিরিয়াসলি বলতে চাই, তাইলে যখন একটা ঘটনা হওয়ার সাথে সাথে ওই ঘটনার কারণে অন্য একটা ঘটনা হবে, তখন তুমি অ্যাজ সুন অ্যাজ ইউজ করবা, যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, যখনই ঘন্টা বাজলো উই লেফট, আমরা চলে গেলাম। তো এরপরে আমি যদি বলি লাইক হোয়াট লাইক, এটা হলো কোনো কিছু অনুভূতি বর্ণনা করতে আমরা ইউজ করি, যেমন হট লাইক হট লাইক লিভিং ইন ভিলেজ, মানে গ্রামে থাকতে কেমন লাগে, মানে এই যে তোমার অনুভূতি যদি তুমি কাউকে জানাতে চাও, দেন তুমি হটস লাইক ইউজ করতে পারো। হট, তারপরে তোমার একটা গ্যাপ দিয়ে লাইক, বুঝছো? তো এই যে একটা গ্যাপ দিয়ে লাইক, তো এখানেও কিন্তু আমার দুইটা এলিমেন্ট আছে, তো তুমি চোখ বন্ধ করে দুইটা এলিমেন্ট পাইলেই তুমি কিন্তু এই যে এই দুইটা ইউজ করতে পারো, একটা হচ্ছে তোমার এই যে উড গ্রেটার দেন, আর একটা হচ্ছে হোয়াটস লাইক, বুঝছো? এই দুইটার মধ্যে তোমার এই অর্থের সাথে যেখানে মিল থাকবে তুমি সেটা ইউজ করতে পারো। এবার এই যে আমরা যদি বলি দেয়ার বা ইট, এটা কখন ইউজ করি, বুঝছো? আম, তো এখন যদি কোনো অস্তিত্ব বা আবহাওয়া বা সময় প্রকাশের বাক্য যদি হয়, যেমন দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, ইট ইজ রেইনিং নাও, মানে এগুলো তুমি নর্মালি পারবা আমি বিশ্বাস করি। তো বলো তো স্পেশাল ফ্রেজের এই যে এগুলা সম্পর্কে পরিচিত হইলে বলো তো। অথই স্নিগ্ধা, হোয়াটস লাইক এটা বুঝলাম না তো। হর্স লাইকটা বোঝো নাই? যেমন মনে করো যে হর্স লাইক দা ভিলেজ, হোয়াটস লাইক হোয়াট ইট লাইক লিভিং ইন এ ভিলেজ, মানে বিষয়টা হচ্ছে গ্রামে থাকতে কেমন লাগে, মানে তোমার অনুভূতিটা তুমি বোঝাচ্ছ আর কিছু না, তোমার অনুভূতিটা তুমি প্রকাশ করছো, এইটাই, এইটুকুই, বুঝছো? না বুঝলে বলো। বুঝেছি। আচ্ছা, তো এটা গেল। দেন আমরা সামনের দিকে একটু আগাই, সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। দেখো কমপ্লিটিং সেন্টেন্সের কয়েকটা জিনিস যদি জানো, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স খুবই সহজে আমরা করতে পারি, বুঝছো? কমপ্লিটিং সেন্টেন্স একেবারে ইজিলি আমাদের পক্ষে করা সম্ভব। কি কিভাবে? আমি তোমাকে যদি বলি যে কমপ্লিটিং সেন্টেন্সে বাক্যের একটা অর্ধেক অংশ দেওয়া থাকে, আর বাকি অংশটা তোমার সঠিক ফ্রেজ অথবা ক্লজ দিয়ে তুমি পরিপূর্ণ করবা, বুঝছো? এখন ক্লজ মানে কি আমি তোমাকে, ভাই আজান দিচ্ছে তো। তাইলে আজানের বিরতি থাক 2 মিনিট। আজান শেষ হলে আমাকে বলবা, বুঝছো? আমার এখানে আজান শেষ, তুমি আজান শেষ হলে বলবা।
ভাইয়া ঠিক আছে, শেষ হয়ে গেছে আজান। শুরু করি। প্রথম কথা হলো কমপ্লিটিং সেন্টেন্স আমাদের বুঝতে হলে কয়েকটা বিষয়ের দিকে একটু নজর রাখতে হবে। সেটা হলো তোমার কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বুঝছো? কন্ডিশনাল সেন্টেন্স যে জিনিসটা আমি তোমাকে যদি একটু বলি, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কি? মানে বিষয়টা হলো, কন্ডিশনাল মানে হচ্ছে যদি তুমি আসো তাইলে আমি যাব, মানে এই কোয়ালিটির যে বাক্যগুলো আছে। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে কন্ডিশন, যে বাক্যে তোমার কন্ডিশন যুক্ত আছে। কন্ডিশন মানে কি বলতো তো? যে তোমার এরকম বলা আছে যে যদি তুমি আসো তাইলে আমি যাব, তুমি না আসলে আমি যাব না। যদি বৃষ্টি পড়ে তাইলে কালকে আমরা বের হব না, যদি বৃষ্টি না পড়ে তাইলে আমরা বের হব। এই যে সত্য জুড়ে দেওয়া যে বাক্যগুলা, এই বাক্যগুলাকে বলা হয় কন্ডিশন। তাইলে ইফস ক্লসের নিয়মগুলা তুমি যদি জানো, তাইলে নর্মালি তুমি কমপ্লিটিং সেন্টেন্স খুব সুন্দরভাবে পারবা। আচ্ছা, দ্বিতীয় কথা হলো অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো এটা হলো অবাস্তব কল্পনার কোনো জিনিস, বুঝছো? অ্যাজ ইফ অ্যাজ দো, বুঝছো? আহ আমি যদি মনে করো আমি যদি পাখি হতাম, তো এই ধরনের যে বাক্যগুলো এগুলো তোমার জাস্ট কল্পনা, বুঝছো? আহ এই যে কল্পনাগুলা এগুলাকে বলা হয় অবাস্তব কল্পনা। তো এই রুলসটা তুমি যদি জানো, দেন তুমি কমপ্লিটিং সেন্টেন্স পারবা। আচ্ছা, এরপরে কি সো দ্যাট অথবা লেস্ট। সো দ্যাট অথবা লেস্ট এটা বুঝা হলো উদ্দেশ্য এবং সতর্কতা। আচ্ছা, এরপরে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এইটা মানে হলো এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম মানে ইহাই উপযুক্ত সময়। আচ্ছা, এরপরে প্রভাবস আছে যেগুলো কোনো রুলসে যাবে না, যেগুলো তোমার একেবারেই তোমার হচ্ছে উল্টোপাল্টা জিনিস, মানে যেগুলো অবশ্যই তোমার মাথায় রেখে দিতে হবে, আগে থেকে মেমোরাইজ করে রাখতে হবে, মানে এগুলো নীতিবাক্য এক কথায়। এরপরে স্ক্যাসলি হ্যাড নো সুনার। স্ক্যাসলি হ্যাড নো সুনার এই জিনিসটা অবশ্যই তোমাকে কিন্তু জানতে হবে, যে স্ক্যাসলি হ্যাড নো সুনার এগুলো হলো কাজ হওয়ার সাথে সাথে। আচ্ছা, তো এই জিনিসগুলা জানি একটু উল্টো পাল্টা লাগছে, বাট আমরা পড়া শুরু করলে উল্টো পাল্টা লাগবে না। আমি যদি বলি কন্ডিশন, কন্ডিশন মূলত তিনটা কন্ডিশন নিয়ে কথা যদি বলিও, তারপরও আরেকটা কন্ডিশন থেকে যায়, সেটাকে বলা হয় জিরো কন্ডিশন। আপাতত জিরো কন্ডিশন নিয়ে কথা না বলি, আপাতত ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশন নিয়ে কথা বলি। দেখো, ফার্স্ট কন্ডিশন জিনিসটা হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। মানে প্রেজেন্ট সিম্পল মানে এখানে আমি বোঝাতে চাইছি প্রেজেন্ট ইনডিফিনাইট। ইনডিফিনাইট, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, তাইলে আমাদের যখন আরেকটা ক্লজ লিখবো, মানে প্রথম ক্লজ আমরা লিখলাম কি লিখলাম, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, এরপরে যেই বাক্যটা আমার খালি আছে, মানে যেই বাক্যটা আমার নিজের ইচ্ছা মতন ফিল আপ করতে হবে, সেই বাক্যটা আমার কোন স্ট্রাকচারে যাবে, ফিউচার ইনডিফিনাইটে যাবে। তো ফিউচার ইনডিফিনাইটের স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপরে উইল, তারপরে ভার্ব ওয়ান। তো আমরা একটা এক্সাম্পল তো দেখতেই পারি, তাই না? দেখো, এক্সাম্পল হলো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল নট গো, আমরা যাব না। তো দেখো, এই বাক্যটা তুমি ভালো করে দেখো, এখানে কিন্তু তোমার এইটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে। তো তোমার পরীক্ষার খাতায় এতটুকুই দিয়ে দেবে, আর এতটুক তোমার বলবে যে এটা গ্যাপ, বুঝছো? এইটা তোমাকে বলবে যে গ্যাপ। এখানে তুমি ইফ ইট রেইনস, উই উইল নট গোর জায়গায় তুমি অন্য যে কোনো কিছু ইউজ করতে পারো, এটা তোমার মন মতন তুমি ইউজ করতে পারো, বাট এই অর্থের সাথে যেন সাংগতিকপূর্ণ একটা ক্লজ বা ফ্রেজ তুমি অ্যাড করবা। এবং একই সাথে সাথে এইটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, এইটা অবশ্যই ফিউচার ইনডিফিনাইটেই তোমার লিখতে হবে। তো রুলস হলো এতটুকুই, যে প্রথম বাক্যটা যদি ইফ দ্বারা থাকে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, পরের বাক্যটা অবশ্যই ফিউচার ইনডিফিনাইট হইতে হবে। ঠিক আছে? তো এইটা তো খুব সিম্পল একটা নিয়ম, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানে, দেখো সেকেন্ড কন্ডিশন আনরিয়েল পাস্টের দিকে ইন্ডিকেট করবে আমাদের। দেখো, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই। তো এই যে বাক্যটা, এই বাক্যটা স্ট্রাকচারের দিকে তুমি একটু তাকাও। দেখো, ইফ আছে, তারপরে পাস্ট ইনডিফিনাইট আছে। দেখো, ইফের পরে পাস্ট ইনডিফিনাইট। দেখো, ইফের পরে আই। দেখো, ইফ আই ওয়ার এ বার্ড, দেখো এটা কিন্তু একেবারে পাস্ট ইনডিফিনাইটের একটা বাক্য, ইফ আই ওয়ার এ বার্ড। তাহলে এই যে আমাদের ইফের পরে একটা কি আছে বলতো, পাস্ট ইনডিফিনাইট আছে। আচ্ছা, ইফের পরে পাস্ট ইনডিফিনাইট থাকলে পরের যে বাক্যটা তুমি অ্যাড করবা, বুঝছো, ওই বাক্যটা কোন স্ট্রাকচার মেনে করবা, এই যে সাবজেক্ট প্লাস উড অথবা কুড, তারপরে ভি ওয়ান। তো সাবজেক্ট এই যে আই, তারপরে উড ফ্লাই, হয়ে গেল।
আচ্ছা, তো এর পরবর্তীতে তোমার যদি থার্ড কন্ডিশনের কথা বলি, দেখো ইফের পরে যদি কোনোভাবে পারফেক্ট টেন্স থেকে যায়, বুঝছো, পাস্ট পারফেক্ট টেন্স যদি কোনোভাবে ইফের পরে থেকে যায়, যেমন ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, বুঝছো, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তারপরে আই উড হ্যাভ গন হেয়ার। তো যদি কোনো সেন্টেন্স ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স থেকে যায়, তাহলে তোমার পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট এরপরে উড হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, এই স্ট্রাকচার ফলো করে তোমার পরের বাক্যটা লিখতে হবে। যেমন এখানে এক্সাম্পল অনুযায়ী আমি তোমাকে বলতে পারি, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত দাও, আই উড হ্যাভ গন দেয়ার, বুঝছো, আমি সেখানে যাব, তো আই উড হ্যাভ গোন দেয়ার, বুঝছো। তো এখন কথা হলো, এই যে আই উড হ্যাভ, এটা কোথা থেকে আসছে, এই দেখো, এই যে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, উড হ্যাভ এই যে স্ট্রাকচারে উড হ্যাভ, দেন এই যে গো, গো ওয়েন গান, এই যে 3 নম্বর রূপ, দেন দেয়ার। বুঝতে পারছো বলো তো, এই যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে, বুঝতে পারছো? জি ভাইয়া। অথবা একটা কথা জি সত্যি ভাইয়া। করে বলবা, জি। যে অফলাইন ভালো নাকি অনলাইন ভালো? অফলাইনটাই ভালো। এই অফলাইনে এত সুন্দর করে পড়ানো যায়, একদিনে এত কিছু পড়ানো যায়? তাই যাই হোক, কিন্তু অফলাইনে মনে করেন বুঝা যায়, ফোনের দিকে বেশিক্ষণ তাকায়, এভাবে আমি তাকাতে পারি না, যে ছোট ছোট অক্ষর আমার চোখে ব্যথা করে। একটা চশমা নিয়ে নিবা, চশমার নাম হচ্ছে, আমি তোমার বলে দিচ্ছি ওরে কি আল্লাহ, জানো। আমি যদি আমি আমার যে পরিমাণে সমস্যা হচ্ছে, আমি ডাক্তারের কাছে গেলে আমার চশমা ধরায় দেবে, আর আমার বাড়ির লোক মানে ছাড়বে। কেন? হ্যাঁ, ফোন দেখে দেখে চোখে সমস্যা হয়েছে, হয়েছে হয়েছে করতেই থাকবে। হ্যাঁ, আমার তো চোখ দিয়ে চশমা না পরে চোখ দিয়ে আবার কানা বানাবা তো। আমার চোখ দিয়ে অটো পানি পড়ে, চোখের ব্যথার ঠেলায় মাথা ব্যথা, একদম মনে হয় কি ওই চুলমুল ব্লু ছিঁড়ে ব্লু ফেলি কার্ড, ওই মানে। ক্লাস করার সময় ব্লু কাট লেন্স ইউজ করতে হবে, বা এমসি গ্লাস ইউজ করতে হবে। আমি তো ব্লু কাট লেন্স ইউজ করি, আমি তো সারাদিনই কম্পিউটারের সামনে থাকি। ব্লু কাট লেন্স ইউজ করবা, তাহলে ঠিক হয়ে যাবে। ওই তাইলে অন্তত ওই যে স্ক্রিনের সামনে থাকলে সমস্যা হবে না। আচ্ছা তো, হ্যাঁ, একটা ব্লু কাট লেন্সের গ্লাস নিতে হবে। হুম, আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে তারপরে দেখো, যে দেখো আমরা আচ্ছা, তোমাকে বলি, ইট আমি ইজ হাই। পরীক্ষা আমি পরীক্ষা দিচ্ছি, এটার ইংলিশ কি হবে? আমি, আমি পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, তো আমি পরীক্ষা দিচ্ছি, তো তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই যে চয় ছয়, এইটা কোন বাক্যে থাকে? এটা কোন টেন্সের বাক্যে থাকে? প্রেজেন্ট হ্যাঁ, প্রেজেন্ট। কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই? কন্টিনিউয়াস, হ্যাঁ। সত্যি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি বলো তো, তুমি বলো আগে। বলো বলো, বসে আছি তো। হবে না তো। না, তুমি যে কোনো কিছু একটা বলো, তুমি যেহেতু টেন্স একটা বলছো, তাইলে তুমি বলো আমাকে, টেন্স পারলেই তো হয়ে গেল। জানি না, হচ্ছে না। আই হ্যাভ না কি হবে? হ্যাভ, তুমি বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাভ আসবে কেন? জানি না, করো হবে করো, না। পারবা। বলেন আপনি। তুমি পারবা, তুমি যেহেতু একটা টেন্সের নাম বলছো, সেহেতু তুমি আগে ট্রাই করো। সাবজেক্ট প্লাস ভি ওয়ান আইএনজি প্লাস আমি তো, অবজেক্ট। হ্যাঁ, তো এই ফর্মে তুমি চেষ্টা করো। আই এম টেকিং অ্যান এক্সামিনেশন। আই অ্যাম টেকিং অ্যান এক্সামিনেশন, টেকিং না গিভিং, বলো তো। গিভিং হবে, গিভিং। আচ্ছা, গিভিং কেন হবে? দেওয়া। গিভ আর মানে টেকিং দেওয়া। কেন, টেকিং কেন হবে না? টেক মানে তো নেওয়া। হ্যাঁ, তো প্রথমে কেন টেক বললে? বাট এখানে তো আমি
জানি না। একবার মনে হচ্ছে টেক গিফট, ওই কনফিউজ ছিলাম। তো এটা হইতে পারে, বুঝছো? আই এম টেকিং অ্যান এক্সাম, এইটা তুমি যদি বলো তাহলে খুব যে ভুল হবে তা না, তবে অ্যাপ্রোপ্রিয়েট হলো আই এম গিভিং দ্য অ্যান গিভিং। এক্সাম। আচ্ছা, তুমি আরো একটা কথা বলতে পারো, সেটা আই এম অ্যাপিয়ারিং ফর অ্যান এক্সাম। এই কথাটাও তুমি বলতে পারো, আই এম আয়াম অ্যাপিয়ারিং ফর হ্যাভিং। অ্যান এক্সাম, অ্যাপিয়ারিং। সে কি? এইটা একটু মানে একটু পশ লেভেলের ভাষা, বুঝছো? আই এম অ্যাপিয়ারিং ফর দ্য অত এক্সাম। বিলাসবহুল হওয়ার দরকার নেই। আচ্ছা, তো এখন সবই ভালো, পশ তো লেভেল পর্যন্ত যাওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে কি তোমার আর আর কিছু তোমার আমি দেখাই, যেমন ইট ইজ হাই টাইম। যদি এরকম কোনো বাক্যে তুমি দেখো যে ইট ইজ হাই টাইম মানে এটাই উপযুক্ত সময়, এই ধরনের কথা লেখা আছে, পরের যেই অংশটুকু তোমার লিখতে হবে সেই অংশটুকু দেখো, ইট ইজ হাই টাইমের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায়। ইট ইজ হাই টাইমের পরে ভার্বের কি হয়ে যায়? পাস্ট ফর্ম হয়ে যায়। তার মানে তুমি যাই লেখো না কেন, দেখো ইট ইজ হাই টাইম এইটুকু তোমার দেওয়া থাকবে, বুঝছো? তো এর পরের এইটুকু তোমার একেবারে নিজের মতো করে লিখতে হবে। তো ইট ইজ হাই টাইমের পরে তুমি যেই বাক্যই লেখো না কেন এটা তোমার পাস্টে লিখতে হবে। এটাই উপযুক্ত সময় যে আমরা আমাদের অভ্যাস বদলে নিব। উই চেঞ্জ আওয়ার হ্যাবিট, বা উই ওয়েন্ট হেয়ার, বুঝছো? যেটাই লেখো না কেন সবই হবে, বাট ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই ভার্বের 2 নম্বর রূপ দিতে হবে। আচ্ছা, এরপরে আমি যদি বলি লেস্ট, লেস্ট মানে কি? পাছে ভয় হয় এমন, বুঝছো? লেস্ট মানে হলো পাছে ভয় হয় এমন। যেমন যে আমার ভয় হয় যে আমি ট্রেনটা মিস করে না ফেলি, বুঝছো? উই ওয়ার্ক, দেখো ওয়ার্ক ফাস্ট, লেস্ট, লেস্ট লেস্ট মানে হলো পাছে ভয় হয় এমন, যে ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা যেন মিস করে না ফেলো, বুঝছো? ট্রেনটা যেন মিস করে না ফেলো, যে উই শুড মিস দ্য ট্রেন। তো এখন এই যে লেস্টের পরে, এই যে লেস্টের পরে অবশ্যই শুড অথবা মাইট ইউজ করতে হয়, বুঝছো? শুড অথবা মাইস ইউজ করতে হয়। তাইলে তুমি এতটুকু জেনে রাখো যে কোনো বাক্যে তুমি যদি শুড শুড, আর মাইট কেন ইউজ করতে হয়? হ্যাঁ বলো বলো। শুড আর মাইট কেন ইউজ করতে হয়? এইটা তো তোমার সেন্টেন্সের স্ট্রাকচার, এটা লেস্টের একটা স্ট্রাকচার বা নিয়ম, এটা বুঝছো? যদি কোনো বাক্যে লেস্ট থাকে তাইলে পরবর্তীতে অন্য একটা বাক্য তুমি যখন অ্যাড করবা ওর সাথে, তখন অবশ্যই শুড এবং ভি ওয়ান ইউজ করতে হবে, শুড অথবা মাইট, তারপরে ভি ওয়ান ইউজ করে তোমার বাক্যটা ফুলফিল করতে হবে। দেখো, উই ওয়ার্ক ফাস্ট, বুঝছো? আমরা দ্রুত হাঁটি, বা উই ওয়ার্ক ফাস্ট আমরা দ্রুত হাঁটি, আহ লেস্ট ইউ লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যেন তুমি ট্রেনটা মিস করে না ফেলো। মানে এই যে আমরা নর্মালি এই বাক্যটা এই পর্যন্ত শেষ হলো, তারপরে আমরা শুরু করলাম যে শুড মিস, কেন করলাম? এই যে লেস্ট আছে বলেই আমরা শুড মিসটা করলাম। আচ্ছা, এরপরে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দেখো এই যে সো দ্যাট, এই সো দ্যাটের পরে আমরা সবসময় ক্যান কুড ইউজ করি, এবং বাক্যটা আমরা কি করি বলতো? এই যে সো দ্যাটের পরে আমরা ক্যান নট অথবা কুড নট ইউজ করতে পারি। যেমন আমি তোমাকে দেখাই যে উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, আমরা পড়াশোনা করি যেন আমরা শিখতে পারি। উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন। তো এই যে এই বাক্যটা যদি পজিটিভ থাকে দেন এই বাক্যটাও পজিটিভ হবে, এই বাক্য নেগেটিভ থাকলে এই বাক্যটাও নেগেটিভ হবে। বাট সো দ্যাট থাকার কারণে আমাদের এই যে ক্যান অথবা কুড, মে অথবা মাইট, এই চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। যদি এই যে এই আগের যেই বাক্যটা আছে, এই আগের বাক্যটা যদি পাস্ট হয় তাহলে এটা অবশ্যই কুড হবে, আগের বাক্যটা যদি প্রেজেন্ট হয় তাহলে এটা ক্যান হবে, যেমন আমি লিখছি। আচ্ছা, নো সুনার হ্যাড দেন, এই জিনিসটা হচ্ছে প্রথম অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হইলেও পরের অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রথম অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, দেখো নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন, এই যে দেনের পরে তোমার যেটা করতে হবে সেটা হলো আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে, হি র্যান ওয়ে। মানে তুমি নর্মালি যা ভাবছো তুমি সেটাই লিখবা, কিন্তু এই স্ট্রাকচার গুলো ফলো করেই তোমার কথাগুলো লিখতে হবে। যেমন নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, যখনই সে পুলিশকে দেখলো, দেন হি র্যান ওয়ে, তখনই সে দৌড় দিল। এই যে এই ব্যাপারগুলো প্রথম সেন্টেন্সটা যদি তোমার নো সুনার হ্যাড এইভাবে শুরু হয়, পারফেক্ট টেন্স দিয়ে শুরু হয়, পরেরটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে শেষ হবে। বোঝা গেল? আচ্ছা, তো সামনের দিকে আমরা একটু আস্তে আস্তে আগাই। দেখো যে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে। তো রাইট ফর্ম অফ ভার্বস খুব সহজভাবে বোঝা যায় কয়েকটা জিনিস পড়তে পারলে। একটা হচ্ছে তোমার টেন্স,
যদি সুন্দরভাবে জানা থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি খুব ভালোভাবে জানতে পারো, অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, এবং যদি মোডাল অক্সিলারিগুলো সম্পর্কে তুমি ধারণা রাখতে পারো, দেন রাইট ফর্ম অফ ভার্বস তুমি খুব সহজেই শিখতে পারবা। আচ্ছা, তো এখন কথা হলো রাইট ফর্ম অফ ভার্ব শেখার আগে আমি চলো কয়েকটা জিনিস নিয়ে কথা বলি, যে গোল্ডেন রুলস। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটা গোল্ডেন রুলস নিয়ে যদি আমি তোমাকে আলোচনা করতে চাই, তাইলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এতটুকু মাথায় রাখবা। সাউন্ড কমে গেছে। হ্যাঁ, সাউন্ড কমে গেছে। আমার ঠান্ডা লাগছে বুঝছো। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এবার ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হুম। কালকে পানি খাচ্ছি যে, বুঝলে, ওই বোতলে পানি খাচ্ছিলাম, তো গালের মধ্যে ঘুমের ঝোঁকে গালের মধ্যে দেওয়ার জায়গায় নাকের মধ্যে দিছি। তো নাকের মধ্যে দিয়ে তোমার আবার গালের মধ্যে এসে, তারপরেও খালাম, সমস্যা না। তো তারপরে তো দেখি ভালো। নাক মাক জ্বলছে। অপ- অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। তারপরে হ্যাঁ তো বলে নাক মাক স্যালাইডে জ্বলছে। 15টা লিমিট আছে। হ্যাঁ। কোথায় অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না যেমন ঠিক, কিন্তু স্যালাইডের কি কয়, মেলসগিরিরও একটা লিমিট আছে। আচ্ছা, তো এখন দেখো রাইট স্যালাইডে ফর্ম অফ পোনা। ভার্ব যদি আমরা পড়াশোনা করি, তাইলে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমাদের কথা বলতে হবে। যেমন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাইলে ভার্বও আমাদের সিঙ্গুলার হইতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাইলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে, বুঝছো? যেমন আমরা বলি দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস। দেখো, আর দেখো, এই যে ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস কি, এটা কিন্তু আমাদের বোঝাচ্ছে যে প্লুরাল। দেন তুমি যে এখানে ইউজ করেছো, এই যে ইউজ করেছো, বুঝছো? তো এখন ইজ ইউজ করেছো, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে বলো তো? বলো, এখানে ইজ যে আমি বসাইছি, ঠিক আছে না ভুল আছে বলো তো? দান ভাই দেখতেই পাচ্ছি না, এত ছোট। বলো। ইস কেন হবে? হ্যাঁ। ইস হবে না তো, ম্যাঙ্গোস আছে যেহেতু, এখানে তো ইয়েস, অনেক আম। ইয়েস, এখানেই তো ধোকাটা খাও। এখানে আমের কথা বলি নাই তোমারে, এখানে আমের কথা বলি নাই, এখানে কোয়ালিটির কথা বলছে, তো কোয়ালিটি একটা সিঙ্গুলার, বুঝছো? দ্য কোয়ালিটিস অফ ম্যাঙ্গোস, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস, নট ম্যাঙ্গোস। এখানে কোয়ালিটি অফ ম্যাঙ্গোস, তাইলে কথা হচ্ছে কোয়ালিটি নিয়ে, তোমার ম্যাঙ্গো নিয়ে কথা হচ্ছে না, বুঝছো? এই জন্য এখানে আমরা ইজ ইউজ করছি। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাইলে ভার্ব হবে সিঙ্গুলার, মাথায় রেখো। এবার আমরা যদি বলি যে এন যুক্ত যেই ভার্বগুলো আছে, এইগুলা সব একই টেন্সে হয়। এন যুক্ত যে ভার্বগুলো আছে, এন যুক্ত যে ভার্বগুলো আছে, যেমন এখানে আমি যদি বলি যে এই দেখো, এই যে আমাদের এই যে হি কেম, এই দেখো হি কেম অ্যান্ড এই যে এন্ড যুক্ত স, দেখো এইটাও পাস্ট টেন্স, এইটাও পাস্ট টেন্স। তাহলে এন্ড যুক্ত যেই আহ, গুলা আছে, বুঝছো, এন্ড যুক্ত যেই তোমার ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কি হবে বলো তো? একই টেন্সে হবে। এন্ড যুক্ত ভার্বগুলো সব কি হবে? একই টেন্সে হবে। এটা কিন্তু আমাদের একটা রুলস। এরপরে যদি আমি তোমারে নর্মালি বলি একটা কথা, সেটা কি বলতে পারি, যে আফটার আর বিফোর, আফটার আর বিফোরের যে কথাটা, আফটারের আগে পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে তোমার পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরে কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স, বুঝছো, বা পাস্ট সিম্পল টেন্স। এই জিনিসটা বুঝলি কিন্তু একটু, কিছু কোনটা বোঝো নাই? আফটার। এতক্ষণ? হ্যাঁ, এই যে এন্ডেতে। ও আচ্ছা, মনে করো যে তোমার দুইটা বাক্য আছে, যে একটা বাক্য আছে, একটা বাক্যের মধ্যে নর্মালি দুইটা ভার্ব ইউজ করা হয়েছে, বুঝছো? তো এই যে দুইটা ভার্ব, এই দুইটা ভার্বকে অবশ্যই একটা বাক্যের মধ্যে তুমি দুইটা ভার্বকে ইউজ করতে পারবা না, মেইন ভার্বকে। তো তুমি মেইন ভার্বকে ইউজ করতে চাইলে অবশ্যই তোমাকে কিভাবে ইউজ করতে হবে, এক সেকেন্ড একটু দাঁড়াও। সালাম আলাইকুম আন্টি। বলো। কেন? তো তোমার আম্মু বাইরে যাবে, তো তোমার কি? আচ্ছা, আমি আন্টির সাথে কথা বলে নিচ্ছি।
আমি পড়ানো শেষ করে কথা বলে নি। আন্টি, কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আচ্ছা, সমস্যা নেই আন্টি, আপনি আসেন, তারপরে আমি ওর সাথে ম্যানেজ করে নিবেন। যান আপনি, যান আসেন। আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমি যে কোনো একটা ব্যবস্থা করে নিবেন, আপনি আসেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা বুঝছো কিনা বলো দাও। আচ্ছা, কি বুঝবা, আমি তোমারে বুঝাই। তো এই যে হি কাম, তো এই যে কাম, কাম তো একটা ভার্ব, এন্ড এই যে কাম, এই যে এন্ড, এন্ড হচ্ছে তোমার একটা, তোমার এটাকে আমরা বলতে পারি যে দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করার জন্য আমরা এন্ড কে এখানে ইউজ করছি। এন্ড কে যখন আমরা ইউজ করছি, তো প্রথমে একটা আমাদের এটা কি একটা ভার্ব আছে, দেন পিছনে একটা ভার্ব আছে। তো এই ভার্বটাকে আমাদের এন্ড দিয়ে যুক্ত করা হয়েছে। তো মাথায় রাখবা যে এন্ড দিয়ে যুক্ত যদি আমি করে থাকি, তাইলে আমাদের প্রথম যেই আহ ভার্ব, এই ভার্বের যে টেন্স এন্ড পরের যে ভার্ব, এই যে ভার্বের টেন্স, এই দুইটা টেন্স সেম হইতে হবে। বুঝছো? তাইলে এন্ড দ্বারা যুক্ত দুইটা ভার্বের টেন্স সব সময় সমান হয়। দেখো, এইটাও পাস্ট, এইটাও পাস্ট। বুঝছো? এটা একটা সুন্দর একটা রুলস। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট তুমি যখন হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস করবা, তখন তুমি এই জিনিসটা খুব কাজে দিবে। বুঝছো? এরপরে আমি যদি বলি যে আফটারের পরে, দেখো, যদি আফটারের আগে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। আর বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনাইট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আমাদের প্যাসিভ ভয়েস নিয়ে যদি আমরা কথা বলি, তাইলে প্যাসিভ ভয়েস তোমার নিজে কাজ করে না। বুঝছো? সেটা হলো তোমার অবজেক্টকে দিয়ে কাজ করে, প্যাসিভ ভয়েস নিজে কখনো কাজ করে না। দেখো, দ্য ব্রিজ ওয়াজ বিল্ড লাস্ট ইয়ার, দেখো ব্রিজ কি একা একা তৈরি হইতে পারে? দেখো, ব্রিজ কিন্তু তৈরি হইতে পারে না, ওয়াজ বিল্ড লাস্ট ইয়ার। তার মানে এখানে আমি তোমাকে বুঝাইতে পারলাম কি বলতো, যখন সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করতে অক্ষম হবে, তখন সেটা নর্মালি প্যাসিভ ভয়েস আমরা বলতে পারি। আচ্ছা, গেল। এবার আমি যদি বলি যে মোডাল ভার্ব আর হচ্ছে গ্রান্ড প্যাটার্ন। তো এখন কথা হলো যে মোডাল কোনগুলো, এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো। আর জিরান কোনগুলা, জিরান নিয়ে যদি কথা বলি, জিরান নিয়ে যদি একটু কথা বলি আমি, তাইলে নর্মালি আপাতত যে পার্টিসিপল এন্ড জিরান, এই দুইটা জিনিস নিয়ে মারামারি আছে তোমার অ্যাডমিশনে যে। বুঝছো? এখন আপাতত মারামারির দরকার নাই, বাট অ্যাডমিশনে যে এটা নিয়ে প্রচুর মারামারি আছে, যে পার্টিসিপল আর জিরান নিয়ে। তো এখন কথা হলো যে মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের কি বসে বলতো? মোডাল ভার্বের পরে ভার্বের এক নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। বুঝছো? মোডাল ভার্বের পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। যেমন মাস্ট, মাস্ট অবেই। বুঝছো? মোডাল ভার্বের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। এরপরে দেখো, মোডাল ভার্বের সাথে যদি তুমি বি লাগাও, তাইলে কিন্তু আবার ভার্বের 3 নম্বর রূপ বসে। যেমন আই ক্যান বি ডান। তো মোডাল ভার্বের সাথে তুমি বি লাগানোর কারণে এখানে কিন্তু আমাদের 3 নম্বর রূপ ইউজ হয়েছে। বুঝছো? এরপরে আমি যদি বলি নর্মালি জিরান, জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এটা হলে নর্মালি জিরান বলতে পারো তুমি। এখন নর্মালি জিরান্ডের যে ব্যাপারটা তুমি একটু লক্ষ্য করবা, সেটা হলো জিরান্ড কখন ইউজ হয়। দেখো, যে আমি যদি বলি যে জিরান কখন ইউজ হয়, দেখো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এর পরে সবসময় আমাদের ভি প্লাস আইএনজি বসে। আমার কোন কোন জায়গায় ভি প্লাস আইএনজি আমাদের ইউজ করতে হয় বা জিরান্ড ইউজ করতে হয়? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে আমাদের সবসময় জিরান বসে। আরেকটা সুন্দর জিনিস তুমি শিখে নাও, সেটা হলো অবশ্যই অবশ্যই যে কোনো প্রিপোজিশনের পরে, যে কোনো প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের আইএনজি বসে। শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আর যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। বুঝছো? যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসে, শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এবার আমি যদি ন্যারেটিভ স্টাইল নিয়ে একটু কথাবার্তা বলি, যেটাকে আমরা বলতে পারি ন্যারেশন।
বুঝছো? ন্যারেশনের যে বিষয়টা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো, যদি প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাইলে ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, ইনডিরেক্ট স্পিচ কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। এবার ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাইলে ইনডিরেক্ট স্পিচ কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পাস্ট স্পিচ কি হবে? মানে ইনডিরেক্ট স্পিচ কি হবে? পাস্ট পারফেক্ট। আচ্ছা, এরপরে পাস্ট ইনডিফিনাইট হইলে হবে পাস্ট পারফেক্ট। তারপরে শেয়াল অথবা উইল থাকলে হবে শুড অথবা উড। ক্যান অথবা মে থাকলে হবে কুড অথবা মাইট। এই জিনিসগুলো তোমাদের এতদিনে জেনে ফেলার কথা, আশা করি তোমরা জানো। দেখো, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, আগে প্যাসেজটা তুমি পড়ে বক্তা এবং শ্রোতা, মানে কে বলছে এবং কে শুনছে, এই জিনিসটা তোমাকে আগে আইডেন্টিফাই করতেই হবে, বুঝছো? নাইলে তুমি কিন্তু ভালো করতে পারবা না। এটা হলো প্রথম কাজ তোমার। এরপরে যদি একই বক্তা কয়েকবার কথা বলে থাকে, তাইলে প্রথমে একই বক্তা যদি একবার কথা শেষ হয়ে যাওয়ার পরে আরেকবার কথা বলে, তাইলে তুমি ওই যে একবার কথা শেষ হয়ে যাওয়ার পরে ও আবার কথা বলছে, তখন তুমি লিখবা হলো অ্যাডেড দ্যাট। আচ্ছা, আবার কথা বললো, মানে একবার কথা শেষ হয়ে যাওয়া, একবার কথা বললো তারপরে আবার বললো, দেন তুমি বলবা অলসো সেইড দ্যাট। সে আবার কথা বললো, তখন তুমি ফার্দার রিমার্ক দ্যাট। এই তিনটা জিনিস কিন্তু ইউজ করতে হবে। প্রথমে নর্মালি তুমি ইউজ করতে পারো যে টোল্ড, বা তুমি যে কোনো জিনিস ইউজ করতে পারো, দেন তারপরে তোমার অ্যাডেড দ্যাট, তারপরে অলসো সেইড দ্যাট, এরপরে ফাদার রিমার্ক দ্যাট। এই তিনটা জিনিস তোমাকে ইউজ করতে হবে। আচ্ছা, ইয়েস অথবা নো থাকলে কি লিখবা? দেখো, যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই কথাটুকু তোমাকে কিন্তু ইনডিরেক্ট স্পিচে ইউজ করতে হবে। ইয়েস থাকলে কি করতে হবে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এই জিনিসটা তোমাকে ইউজ করতে হবে। যদি স্যার অথবা ম্যাডাম থাকে, তাহলে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট এই কথাটা ব্যবহার করতে হবে, 5 বুঝছো? মিনিট আছে। স্যার অথবা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট এই কথাটা ব্যবহার করতে হবে। আর কথা হলো, মডিফায়ার সম্পর্কে তো তোমরা খুব ভালোভাবে জানো, মডিফায়ার নিয়ে অসুবিধা থাকার কথা না। বাট সিনোনিম অ্যান্টোনিম একটুখানি যদি বলে দিই, তাইলে দেখো, সিনোনিম অ্যান্টোনিমে একটা প্যাসেজ দিবে, দেন ওই প্যাসেজের নিচে দাগ দেওয়া থাকবে, দেন ওই যে দাগ দেওয়া যে শব্দগুলা, ওই শব্দগুলাকে তোমার সিনোনিম মানে হচ্ছে তোমার সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এই দুইটা জিনিসে কিন্তু কনভার্ট করে তোমাকে দেখাইতে হবে 100% অবশ্যই। কিন্তু এখন কথা হলো যে আমরা কোনগুলা করব। দেখো, এখন সত্য কথা বলতে এইটা পড়ার জন্য তোমার বোর্ডের যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো বেশি করে দেখতে হবে। কারণ এই যে সিনোনিম বা অ্যান্টোনিম, বিপরীত শব্দ বা সমার্থক শব্দের তো কোনো রুলস হয় না। এটা অবশ্যই তোমাকে বোর্ডে আসা প্র্যাকটিসগুলো দেখতে হবে, যে বিগত তোমার 10 বছরে বোর্ডে কি কি আসছে। একটু কোশ্চেন ব্যাংক নিয়ে বসবা, বসে একটু দেখবা যে বিগত 10 বছর কি কি আসছে, এগুলো একটু পড়বা, বুঝছো? এই সিনোনিম অ্যান্টোনিমে কেউ একদম যে খুব মারাত্মক স্টুডেন্ট, সেও কখনোই তোমার হচ্ছে ফুল নাম্বার আনতে পারে না। এটা এরকমই একটা গ্রামার আইটেম। বাট চেষ্টা করবো যেন ভালো কিছু আসে, বুঝছো? অনেকগুলা থাকে অনেক সহজ, যেগুলো পারা যায়, আবার কিছু কিছু থাকে যে ওয়ার্ডগুলো জীবনে প্রথমবার শুনছি। শুধু তুমি না, তোমার যেই স্যার খাতা দেখছে সেও হয়তো বা জীবনে প্রথমবার শুনেছে, এরম ওয়ার্ডও তুমি পাবা। তো এগুলা নিয়ে মাথা নষ্ট করে লাভ নাই, বাট পড়তে হবে, পড়লে পারবা। এরপরে পাঞ্চুয়েশনের যে ব্যাপারটা, পাঞ্চুয়েশনের ব্যাপারটা সম্পর্কে আমি তোমাকে, পাঞ্চুয়েশনের একটা লেকচার আছে পুরোপুরি, অনেক প্রায় 1.5 ঘন্টার একটা পাঞ্চুয়েশনের লেকচার, এটা দিয়ে দিবানে, সমস্যা নাই। আর এই তো ছিল আজকে ক্লাস। একটা ওভারভিউ, একটা ধারণা দিলাম যেগুলো বাকি ছিল বা যেগুলো করানো হয়েছিল সবগুলা সম্পর্কে। বলো, অভিযোগ থাকলে বলো, কোনো মতামত থাকলে বলো, যাই আছে না কেন তাই বলো।